মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড ভিত্তিক পেমেন্ট আর ডিজিটাল ওয়ালেটের পথ ধরে এবার বাংলা কিউআর সম্ভাবনা কেমন দেখছেন? ধন্যবাদ। আমার মনে হয় যে খুবই একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। এটার বহুমাত্রিক ইতিবাচক প্রভাব অর্থনীতিতে পড়বে। আমরা জানি যে অলরেডি আমাদের দেশে কিন্তু অনেকের কাছে, প্রায় অর্ধেক মানুষের কাছে স্মার্টফোন আছে। আমাদের একটা বড় অংশ বিভিন্ন ধরনের মোবাইল ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে থাকেন। তো এটার ফলে একদিকে প্রথমত আমি যেটা দেখি যে আমাদের এই যে নোটের উপরে যে নির্ভরতা, এবং এখানে প্রায় 10,000 কোটি টাকার মতো প্রত্যক্ষ বিভিন্ন খরচ হয় আমাদের, এটা আমাদের কমবে, কারণ ওই প্রিন্টিং, স্টোরেজ, এটা ট্রান্সপোর্টেশন, এগুলো আমাদের লাগবে না। এটা একটা। দ্বিতীয় যেটা, সেটা হলো যে এটার ফলে আমাদের যে ট্রানজাকশন ফ্যাসিলিটেশন, এটা খুবই দ্রুতভাবে, এটা রিয়েল টাইমে এটা হবে, এবং তার ফলে যারা নাকি কাস্টমার আছেন এবং যারা নাকি ব্যবসায়ী আছেন, বিশেষত আমি মনে করি ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, তাদের জন্য এটা খুবই একটা ইতিবাচক একটা ভূমিকা রাখবে। থার্ড যেটা অধিকারের প্রতিবেদনে সুন্দরভাবে উঠে এসেছে, সেটা হলো যে সরকারের পক্ষ থেকে আমাদের দেশে তো ট্যাক্স নেট এটাকে বিস্তৃত করার একটা চ্যালেঞ্জ আমাদের দেশে। আমরা জানি রেভিনিউ জিডিপি আমাদের সর্বনিম্ন দেশগুলোর মধ্যে একটি, আমাদের 8% মাত্র আমাদের রেভিনিউ কালেকশন হয়। তো এইটার মাধ্যমে কিন্তু সরকারের কাছে এটা খুবই দ্রুতভাবে তারা অ্যাক্সেসটা পাবেন, ট্রানজাকশন গুলো কোথায় হচ্ছে, কি হচ্ছে, ভ্যাট যখন দেয়া হবে ওটা সরকারের কাছে চলে যাবে, এটার একটা ডিজিটাল ফুটপ্রিন্ট থাকবে। আরেকটা যেটা, সেটা হলো যে আমাদের দেশে অনেক সময় যারা নাকি ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী আছেন, তারা ব্যাংকে তাদের জামানত দিয়ে যে লোন নেয়া, সেটাও তারা করতে পারেন না। তো এখানে কিন্তু একটা ডিজিটাল ফুটপ্রিন্ট হয়ে যাচ্ছে। তার ট্রানজাকশনের ভিত্তিতে একজন ব্যাংকার কিন্তু এটাকে অ্যানালাইসিস করে দেখতে পারেন যে তিনি কতটুকু একটা ব্যবসা চালানোর জন্য সক্ষমতা রাখেন। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রেও এটা একটা বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে। আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে এটা কিন্তু পরিবেশ বান্ধব। হ্যাঁ, আমাদের এই যে আমরা ক্যাশ ট্রানজাকশন করি, প্রিন্টিং করি ইত্যাদি, এগুলোকে পরিবহন করতে হয় অন্য, সুতরাং সেটাও কিন্তু এটা আমার মনে হয় যে এটাকেও আমাদের ধর্তব্যের মধ্যে নিয়ে আসা দরকার। সো আমরা যেরকম ভাবে অর্থনীতিকে ইনক্লুসিভ করতে চাই, একটা অন্তর্ভুক্তিমূলক, এটা একটা বড় ভূমিকা রাখবে, রাজস্ব আদায়ে বড় ভূমিকা রাখবে, এবং বাংলাদেশ ব্যাংকের আর্থিক নীতি পরিচালনা, এমনকি আমাদের বিবিএস যে বিভিন্ন আমাদের জিডিপি ক্যালকুলেশন করে, সেটাও কিন্তু অনেক ভালোভাবে আমরা করতে পারবো। তার কারণ হলো যে এখানে আমাদের যে ইনফরমেশনটা জেনারেটেড হবে, এটা খুবই রিলায়েবল ইনফরমেশন, এবং এটা তথ্য উপাত্তের মাধ্যমে এটাকে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারবো। আমাদের বিবিএস ও কাজে লাগাতে পারবে, সরকার তার নীতিমালা কাজে লাগাতে পারবেন। এটা আমাদের পার্সন টু পার্সন, গভর্নমেন্ট টু পার্সন, পার্সন টু গভর্নমেন্ট, সরকার যে ধরনের পাবলিক সার্ভিসগুলো ডেলিভারি দেয়, সেটাও এটার মাধ্যমে খুব দ্রুত নিয়ে আসা যাবে। এবং আমাদের সামনে ইন্ডিয়াতে যে ইউপিআই সিস্টেমটা আছে, এটা তো খুব ভালোভাবে কাজ করছে। সুতরাং এটা একটা পরীক্ষিত সিস্টেম, আর আমরা জিরো থেকে শুরু করছি না। কিন্তু আমাদের দেশে এটার অলরেডি ইন্টারনেট পেনিট্রেশন, স্মার্টফোন পেনিট্রেশন, এগুলো কিন্তু আছে। আমাদের বিকাশ, নগদ, আমাদের রকেট, আমাদের ইউপিআই, এগুলো অলরেডি মানুষ কিন্তু কিছুটা অভ্যস্ত এটার সাথে। সো আমার মনে হয় যে খুব বড় ধরনের একটা সম্ভাবনা আছে এটাকে আরো বিস্তৃত করার, এবং এটা থেকে আমাদের আর্থসামাজিক সব দিক থেকে এটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। জনাব মুস্তাফিজুর রহমান, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা যেতে চাই ব্যাংক খাত বিশ্লেষক জনাব রাহেল আহমেদের কাছে। জনাব রাহেল আহমেদ, ইনক্লুসিভ ইকোনমিতে ডিজিটাল ফুটপ্রিন্টের মাধ্যমে ট্যাক্স জিডিপি রেশিওকে বাড়ানোর একটা পরিকল্পনা বাংলা কিউআর মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর মুস্তাফিজুর রহমান সাহেব যথেষ্ট আশাবাদী। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, একজন ব্যাংক খাত বিশ্লেষক হিসেবে, সত্যি কি ক্যাশলেস সোসাইটির দিকে নিয়ে যাবে এটি, নাকি শুধুমাত্র আরেকটি প্রযুক্তিগত উদ্যোগ হিসেবে সেটি থেকে যাবে? আপনার দিক থেকে কি ব্যাখ্যা করছেন? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। মুস্তাফিজ স্যার যে পয়েন্টগুলো বলেছেন, এই পয়েন্টগুলোর সাথে দ্বিমত করবার কোনো অবকাশ নেই। উনি একেবারে যথার্থই প্রত্যেকটি পয়েন্ট যেটা উল্লেখ করেছেন, সেগুলো অবশ্যই এখানে একটা সম্ভাবনার দিক। আর আমরা অলরেডি কিন্তু স্যার যেটা শেষে এসে বলেছেন, যে আমরা কিন্তু অলরেডি পথ চলা শুরু করেছি আজ থেকে বছর 10 বা আর একটু বেশি সময় আগে।
প্রায় এক যুগের বেশি হয়ে গেছে। সো গোড়াপত্তনটা আগে হয়ে গেছে, এখন হচ্ছে এটাকে বিস্তৃত করবার সময় এসছে। আমরা বরং একটু দেরি করে ফেলেছি, আরেকটু আগে যদি হতো তাহলে আরো ভালো হতো। এইটা প্রযুক্তিগত দিক থেকে একটা শুধুমাত্র একটা পদক্ষেপ হিসেবে থাকবে এটা আমি একেবারেই মনে করি না। বাট কিছু প্রত্যক্ষ চ্যালেঞ্জ আছে। সেই প্রত্যক্ষ চ্যালেঞ্জ গুলো হচ্ছে যে ইন্টারনেটের পেনিট্রেশনের কথা স্যার বলেছেন। ইন্টারনেটের পেনিট্রেশনের ক্ষেত্রে কনসিস্টেন্সিটা, বিকজ দেশের সমস্ত জায়গায় সমানভাবে ইন্টারনেট পাওয়া যাচ্ছে কিনা, একই সঙ্গে সবাই পাচ্ছে কিনা, বা বিকজ এখানে তো ট্রানজাকশন করতে গেলে আপনার যিনি গ্রাহক এবং যিনি ব্যবসায়ী দুজনেরই ইন্টারনেটের সুবিধাটা ওনাদেরকে থাকতে হবে। সেক্ষেত্রেও বর্তমান সরকার এবং অর্থ মন্ত্রণালয় থেকে এবং বাংলাদেশ ব্যাংক থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে যে ইন্টারনেট বিহীন ট্রানজাকশন কিভাবে করা যায় সেগুলোর জন্য ওনারা কাজ করছেন ব্যাংকগুলোর সাথে। সো এগুলো অবশ্যই প্রশংসনীয়। আরেকটা বড় জায়গা হচ্ছে, আমি একটু টেকনোলজির কথা আপনি যেহেতু বলেছেন, যে সাইবার সিকিউরিটির বেসটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে, বিকজ ওই জায়গাটা কিন্তু আমাদের জন্য একটা বড় চিন্তার বিষয়। সমগ্র বিশ্বের সব জায়গায় সাইবার সিকিউরিটি নিয়ে সার্বক্ষণিক একটা দুশ্চিন্তা চলছে। আমাদের ক্ষেত্রে এখানে ব্যাংক হোক অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস হোক বা মার্চেন্ট এনবে হোক, সব জায়গায় কিন্তু সাইবার সিকিউরিটির ব্যাপারে অ্যাওয়ারনেসটাকে বিল্ড আপ করতে হবে। আরেকটা বড় জায়গা আমি মনে করি সেটা হচ্ছে যে কস্ট বার্ডেন, যেটা বিকজ আমরা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা বলছি। আমরা ট্যাক্স নেট বিস্তৃত করবার জন্য কিন্তু আমরা এখন চেষ্টা করছি ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে পৌঁছানোর জন্য। আপনি একটা ভ্যান গাড়িতে করে যিনি সবজি বিক্রি করছেন তিনি থেকে শুরু করে একটা খুচরা মনোহারি দোকান কিংবা তার থেকে বৃহৎ পরিসরে যিনি দোকান চালাচ্ছেন, এক একজনের কিন্তু কস্টের ডিপেন্ডেন্সি বা রেশিও কিন্তু ডিফারেন্ট, এবং ওনার জন্য 1 পয়সা, কারো জন্য 10 পয়সা, কারো জন্য 10 টাকা, কারো জন্য 100 টাকা। সো এইখানে একটা ট্রানজাকশনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বলে একটা জিনিস আছে, এমডিআর আমাদের ব্যাংকিং পরিভাষায়। এই জায়গাটাতে এই রেটটাকে নিয়ে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। সেইখানে সরকার একটা ভর্তুকির কথা চিন্তা করছেন, সেই ভর্তুকিটা দিয়ে সেটাকে উৎসাহিত করবার জন্য কিভাবে মার্চেন্টকে উৎসাহিত করা যায়, পাশাপাশি ক্রেতা বা আমরা যারা ইন্ডিভিজুয়াল রিটেল কাস্টমার আছেন তাদেরকেও কিভাবে উৎসাহিত করা যায় এই ডিজিটাল ট্রানজাকশনে আনবার, সেই জায়গাটাতে চিন্তা করবার ব্যাপার আছে। এবং এখানে আরো বেশ কিছু আমি বলবো ইনোভেশনের জায়গা আছে যেটা পরীক্ষিত। স্যার অলরেডি আমাদের পার্শ্ববর্তী দেশের কথা বলেছেন, সেই জায়গায় বেশ কিছু পরীক্ষিত উদ্ভাবনী জিনিস হয়েছে, এবং সেটা শুধুমাত্র যে সরকার করেছে তা না। এখানে আমি মনে করি বাংলাদেশের ফিনটেক গুলোকে আপনার সংযুক্ত করবার এই জায়গাটাতে একটা বড় জায়গা আছে। বিকাশ এই ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করেছে এই মোবাইল সার্ভিস প্রোভাইডার হিসেবে, অন্যদেরকেও এগিয়ে আসতে হবে। এবং আমি মনে করি এখানে ইন্টারমিডিয়েট হিসেবে আরো নতুন ফিনটেকদের কাজ করবার এবং সংযুক্ত হবার একটা জায়গা আছে, যেখানে ব্যাংকগুলোকে ব্যাংক একা সবকিছু করতে পারবে না। সো এখানে ব্যাংককে চিন্তা করতে হবে যে আমি কিভাবে পার্টনারশিপ বা কোলাবোরেশনের মাধ্যমে অন্যদের সাথে সংযুক্ত হয়ে আমি গ্রাহক পর্যন্ত পৌঁছাবো, এবং আমার এই কস্ট থেকে শুরু করে সাইবার সিকিউরিটি থেকে শুরু করে গ্রাহক অ্যাকুইজিশন করা, সেটা ক্ষুদ্র মার্চেন্ট অ্যাকুইজিশন করা, সবকিছু কিভাবে আমি কোলাবোরেশনের মাধ্যমে করতে পারি সেই জায়গাগুলো চিন্তা করবার ব্যাপার আছে। আর ব্যাংকিং সেক্টরের রেডিনেসটাও একটা ব্যাপার। কোর সিস্টেম অনেকগুলো ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখেছি যে লেগেসি কোর সিস্টেম ইউজ হচ্ছে, সেই জায়গাটাতে তাদেরকে আপডেটেড হতে হবে, আপগ্রেডেড হতে হবে, বিকজ এটি আধুনিক টেকনোলজি না হলে ওই ঘুরে ফিরে সাইবার সিকিউরিটির রিস্কও থাকবে, এবং আমরা যে ইনস্ট্যান্টেনিয়াস পেমেন্টের কথা চিন্তা করছি সেগুলোর ক্ষেত্রেও বাধাগ্রস্ত হতে পারে। সো এই চ্যালেঞ্জগুলোকে যদি আমরা সবগুলোকে সামনে মাথায় রেখে কাজ করতে পারি, আমি শুধু একটা জিনিস বলবো যে এটা তাৎক্ষণিকভাবে আমাদের এক্সপেক্ট করা উচিত না যে আগামী 1-2 বছরের মধ্যেই আমরা পুরোপুরি ক্যাশলেস হয়ে যাব। এইটা আমাদেরকে একটা মিডিয়াম টু লং টার্ম উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে, এবং পুরো ইকোসিস্টেমটা ইন্টারঅপারেবিলিটির ক্ষেত্রে আমাদের এখনো বড় কাজ করা বাকি রয়ে গেছে, বিকজ যেখানে এমএফএস টু ব্যাংক, ব্যাংক টু এমএফএস, এই ইন্টারঅপারেবিলিটিটা পুরোপুরি চালু হতে হবে। জনাব রাহেল আহমেদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা ফিরছি কিছুক্ষণ পর আপনার কাছে। তার আগে আবার যাচ্ছি ডক্টর মুস্তাফিজুর রহমানের কাছে। ডক্টর মুস্তাফিজুর রহমান, জনাব রাহেল আহমেদ বলছিলেন যে এমডিআর মার্চেন্ট ডিসকাউন্ট রেটের কথা, আপনিও বলছিলেন ভারতের ইউপিআইয়ের কথা, যেখানে আমরা দেখেছি যে ক্ষুদ্র মার্চেন্টের জন্য 2000 রুপি পর্যন্ত লেনদেন একেবারে শূন্য রাখা হয়েছে। পাশাপাশি তাদেরকে 15.15% পর্যন্ত প্রণোদনের একটা বিষয় ছিল। এখন আমরা যদি ওভারঅল সব কিছু দেখি, বিশ্বের প্রত্যেকটা সফল দেশ প্রথম কয়েক বছর ক্ষুদ্র এবং প্রান্তিক ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে সম্পূর্ণ বা প্রায় সম্পূর্ণই ছাড় দিয়ে মানুষের আস্থা তৈরি করেছে। পরবর্তীতে লেনদেনে যখন ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, ধীরে ধীরে টেকসই রাজস্ব কাঠামো গড়ে উঠেছে। আমরা দেখলাম বাংলাদেশও একই পথে হাঁটছে। কেন্দ্রীয় ব্যাংক ফি মওকুফ করেছে সম্পূর্ণ, পাশাপাশি 100 কোটি টাকার একটি ভর্তুকি তহবিল গঠন করেছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
না, আমার মনে হয় যে জনাব রাহেল আহমেদ তো খুব সুন্দরভাবে বলেছেন অলরেডি। আমাদের প্রথম দিকে তো এটাকে জনগণের মধ্যে এটাকে প্রচার করার একটা বিষয় এটা আছে, এবং বাংলাদেশ ব্যাংক যে 1% যেটা নাকি এখন মওকুফ করেছেন, তারা একটা ফান্ড করেছেন। আমার মনে হয় যে এটা খুবই এটা ইতিবাচক। আমাদেরকে একটু আলোকিতভাবে বিষয়টাকে দেখতে হবে। এখানে আমরা যদি 1 টাকা ছাড়ও দেই, আমার কিন্তু পরবর্তীতে অর্থনীতিতে এটা 5 টাকার বেনিফিট দিবে। সুতরাং এটা আমরা যদি প্রথম দিকে মানুষকে অভ্যাসটা করাতে পারি, তো তাহলে অর্থনীতিতে এটার যে ইতিবাচক যে এটার গুণক প্রভাব পড়বে বিভিন্ন জায়গায়, সেইটার আমাদের মনে রাখতে হবে, এবং সেটাকে মনে রেখে আমাদের এখন যে প্রণোদনা দেয়া এবং এটাকে প্রচার করার জন্য, এটাকে পপুলারাইজ করার জন্য যত ধরনের সহায়তা দেওয়া, এটা করতে হবে। একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এখানে অবশ্যই থাকবে, সেটা হলো যে এই যে ইন্টার অপারেবিলিটি অফ দ্য সিস্টেমস, এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এবং এটাকে ক্রমান্বয়ে আমাদেরকে উৎসাহিত করতে হবে। সো এটা কেবলমাত্র যে মার্চেন্ট এন্ডে এটাকে ইনসেন্টিভাইজ করার ব্যাপার তা না, বিভিন্ন যারা এটার সাথে বিভিন্ন যেসব প্রতিষ্ঠানগুলি আছে তারাও যাতে এখানে আসেন, সেটার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে। আর যেটা জনাব রাহেল আহমেদ ঠিকই বলেছেন যে এখানে মানুষদের একটা কিন্তু থাকে, সেটা হলো যে সাইবার সিকিউরিটি। কাস্টমারেরও কিন্তু তার যে প্রোটেকশনের যে বিষয়টা আছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সো এখানে সিস্টেমিক সিকিউরিটিও গুরুত্বপূর্ণ, আবার একজন কাস্টমার হিসাবে এটার একজন ইউজার হিসাবে আমার যে প্রোটেকশন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সো এইসব জায়গাগুলোতে সরকারের বিভিন্ন যেসব প্রতিষ্ঠানগুলি আছে তাদেরকেও কিন্তু সক্রিয় করতে হবে, তাহলে মানুষের আস্থাটা বাড়বে। কারণ আমরা কিন্তু একই সাথে অন্যান্য দেশেও দেখি যে সাইবার ফ্রড ইত্যাদি কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে এখন সারা পৃথিবীতে, এবং এগুলো যদি কোনোটাও হয় তাহলে কিন্তু মানুষের যে এটা গ্রহণ করার যে আমাদের দেশ তো যে স্টেজে আছে, এখানে কিন্তু এই ধরনের কিছু একটা হলে মানুষ কিন্তু রিয়েক্ট করবে, একটা তখন তারা নিতে চাইবেন। তো এই বিষয়গুলো প্যারালালি আমাদের করতে হবে। আর আমাদের ইন্টারনেট সার্ভিসেস, এটার তো এটার স্পিড, এটার কস্ট, এটা যাতে আমরা রিলায়েবলি পেতে পারি, সেই বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ দেখা যাবে যে তাকে দুইটা সিস্টেমে রাখতে হবে, এবং পরবর্তীতে এটা যেরকম আমরা চাচ্ছি সেটা পাওয়া যাবে না। সো প্রথম দিকে যদি আমরা এটাকে একটু প্রণোদিত করতে যে কিছু আমাদের ব্যয়ও হয়, এটা কিন্তু পরবর্তীতে আমাদের এটা সুদে আসলে উঠে যাবে। এই দৃষ্টিভঙ্গি নিয়েই আমাদের এখন অগ্রসর হতে হবে। জনাব রাহেল আহমেদ, আমরা আবারও ফিরছি আপনার কাছে। আলোচনার মধ্যে উঠে এসেছে আমাদের টেকনোলজিক্যাল যে অবস্ট্যাকল, সাইবার সিকিউরিটির বিষয়গুলো, সেই কাঠামোগত প্রতিবন্ধকতা আমাদের মধ্যে আছে, এটা আমরা স্বীকার করে নিই। তারপরও পাশাপাশি নগদ লেনদেনের প্রতি মানুষের যে মনস্তাত্ত্বিক নির্ভরতা, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ডিজিটাল সাক্ষরতার যে ঘাটতি, এবং আরেকটি বিষয় হচ্ছে সরকারি সেবায় বাংলা কিউআর এর সীমিত ব্যবহার, এটি এখনো বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখা হচ্ছে। সেটি কিভাবে কাটবে? এই ক্ষেত্রে কিন্তু আসলে আমি আপনার প্রশ্নের দুটো ভাগ করে আমি উত্তরটা দিতে চাই। সেটা হচ্ছে ডিজিটাল লিটারেসির যে কথার কথা আপনি বলেছেন, ডিজিটাল সাক্ষরতার ব্যাপারটা, এইটা স্যার একটু আগে যেটা বললেন, এটা একটা চলমান প্রক্রিয়ার মতো। এখানে কিন্তু আমাদেরকে সরকার এবং বেসরকারি ভাবে সকল রিলেভেন্ট প্রতিষ্ঠান যারা আছেন, আর্থিক প্রতিষ্ঠানরা শুধুমাত্র একা না, এখানে অনেকগুলো যারা ইকোসিস্টেমের ভেতরে যারা সবাই আছেন, সবাইকে মিলে যুগপৎ ভাবে কিন্তু এখানে এই অ্যাওয়ারনেসটা বিল্ড আপের জন্য আমাদেরকে কাজ করতে হবে। এবং এটা আমি মনে করি বাংলাদেশে ধরেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর মাধ্যমে যে গোড়াপত্তরটা হয়েছিল, তখন থেকে কিন্তু এই বাটন ফোন যেটা আমরা বলি, এই বাটন ফোনের মাধ্যমে কিন্তু আর্থিক লেনদেন করছে। গত এক যুগের বেশি সময় ধরে গ্রাম থেকে শুরু করে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষরা কিন্তু কিছুটা হলেও অভ্যস্ত হয়ে গেছে, অনেকখানি অভ্যস্ত হয়ে গেছে। এখন পেমেন্টের জায়গাটাকে কিভাবে আনা যায় সেইটাই হচ্ছে কথাটা, চ্যালেঞ্জটা ওই জায়গাটাতে। কিন্তু তারা আর্থিক লেনদেনের প্রথম ভাগ বা প্রাথমিক ভাগটা কিন্তু তারা অলরেডি করে এসছে এক যুগের বেশি সময় ধরে। এখন আমরা ইকোসিস্টেমের সবাই, এখানে সরকারের একার যেরকম বা কেন্দ্রীয় ব্যাংকের একার যেরকম দায়িত্ব না, এবং শুধুমাত্র আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব না, আমি বলবো যে এখানে সামগ্রিকভাবে বাংলাদেশের যে ব্যবসায়ী সমাজ থেকে শুরু করে ক্ষুদ্র মাঝারি বৃহৎ সবাই, এবং আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে এখানে আমাদের যারা আপনার মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস আছেন বা এনজিওসরা আছেন, তাদেরকেও একটা বলিষ্ঠ ভূমিকা পালন করবার সুযোগ আছে। বিকজ ওনাদের তো পরিধি বা ওনাদের বিস্তৃত এলাকা পর্যন্ত ওনাদের ইয়ে আছে, নেটওয়ার্ক আছে। এখানে মানুষকে
ক্রমাগতভাবে অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে হবে, যে ডিজিটাল সাক্ষরতার ব্যাপারটাকে মাথায় আনতে হবে, কিভাবে এটা করলে কিভাবে এটাতে সুবিধা হয়, এটা যে একটা ইনস্ট্যান্টেনিয়াস ভাবে হয়ে যায়, এটার বিশ্বাসযোগ্যতা, এবং যে সমস্ত ঝুঁকি আছে সেই ঝুঁকিগুলোকে সারাক্ষণ মাথার মধ্যে রাখতে হবে, যে কোনো ধরনের প্রতারণা যাতে না হয়, সেই সুযোগগুলো যাতে বন্ধ হয়। কারণ আমাদেরকে একটা মাথায় রাখতে হবে সবসময় জিনিস, যে দুষ্ট লোক যারা আছে, যারা এই প্রতারণামূলক কাজের সাথে জড়িত, তারা কিন্তু সার্বক্ষণিকভাবে উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে বিভিন্ন নতুন নতুন জিনিস বের করছে, এবং এই অ্যাওয়ারনেসটা যদি বিল্ড আপ না হয় তাহলে কিন্তু সবসময় আমরা পিছিয়ে থাকবো। সো অ্যাওয়ারনেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং বাংলাদেশে এগুলো পরীক্ষিত। বিভিন্ন টিকাদান কর্মসূচি থেকে শুরু করে বিভিন্ন সময়, সেই একেবারে স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত সবাই যখন একসঙ্গে কাজ করেছে কোনো একটা প্রচারণাতে এবং এই ধরনের একটা কর্মসূচিতে, সেখানে কিন্তু সেই অ্যাওয়ারনেস এর বিল্ড আপের জায়গায় কিন্তু বাংলাদেশে অনেক ভালো ভালো এক্সাম্পলস আছে। সো আমি মনে করি যে এই ক্ষেত্রেও যদি সার্বিকভাবে সবাই একসাথে কাজ করে, সেটি বিল্ড করা সম্ভব। আর কারিগরি দিকগুলোতে অবশ্যই আমি এবং স্যার দুজনেই আমরা যেটা বললাম, যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যারা এগুলোর সাথে জড়িত আছেন তারা, এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার্স আছেন, যেখানে যেখানে এই টেকনোলজির ইয়েগুলো টাচ বেস গুলো হবে, সব জায়গাতেই কিন্তু এই ইমপ্রুভমেন্টটা বা আপগ্রেডেশনটা ইজ ভেরি মাচ রিকোয়ার্ড, এবং সেটা করতেই হবে। জনাব রাহেল আহমেদ এবং ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সংবাদযোগে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, বাংলা কিউআর এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছিলেন ডক্টর মুস্তাফিজুর রহমান এবং ব্যাংক খাত বিশ্লেষক রাহেল আহমেদ। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথে থাকুন।